বাবা, আমার সুমনরে দেখছেন? উনি ধরতে বলছে, রাখতে বলছে, আমি সরকারের দায়িত্ব পালন করছি, আমি রাখছি, এখন আমি ছেড়ে দিচ্ছি, শেষ। আমি তো সরকারি কেস করছি। এই সালমান এফ রহমান, এই আপনার পলক, এই আরাফাত, আর হচ্ছে ওবায়দুল কাদের, এই লোকগুলার বুদ্ধিতে শেখ হাসিনা দেশ চালা লাগে। একবারে জুলাই ধাক্কা আসে নাই। জুলাইয়ের ধাক্কা আসার জন্য এরকম হাজারো ভাই যারা গুম হয়ে গেছে, হাজারো ভাই যারা খুন হয়ে গেছে, ওই প্রত্যেকটা পরিবারের আর্তনাদ আর স্পিকার, আমি আজ এখানে দাঁড়িয়ে আছি একটি অন্ধকার ঘর থেকে ফিরে এসে, যেখানে আমার মতো আরো শত শত লোককে নিয়ে যাওয়া হয়েছিল, তারা আর ফিরে আসার সৌভাগ্য তাদের হয়নি। তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ, এই মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে। আমরা যারা গুমের শিকার, সে অন্ধকার ঘরে আমরা মৃত্যুর প্রহর গুনছিলাম, আমরা মনে দিয়েছিলাম এই অন্ধকার ঘরে আমাদের মৃত্যু হচ্ছে, হয় তারা আমাদেরকে হত্যা করবে, এখানে আমাদের মৃত্যু হবে। কথা বলার কেউ ছিল না আমাদের। কীট পতঙ্গ, পিঁপড়ার টিকটিকের সাথে কথা বলতাম। বাইরে বুঝতে পারতেন না বাইরে কি দিন না রাত। মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে, মনে হতো মৃত্যুর থেকে হাজার গুণ ভালো। মনে করতাম যে আজকে রাতে হয়তো হত্যা করা হবে। এভাবে মৃত্যুর প্রহর যখন গুনছিলাম, একদিন রাতে ট্রেনে হিচ্ছে যখন আমাকে সেখান থেকে বের করছে, আমি ধরে নিয়েছি এখন আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। শুধু একটি কথা বলে শেষ করছি, আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে আমাদের আবেদন, যদি সরকার কোনো পরিশোধিত করতে চায়, এই আইনটিকে আগে অনুমোদন দিয়ে আইনের রূপান্তরিত করুক, পরে সংশোধনী বিল এনে তাকে সংশোধনী করা হোক। যদি সেটা না করা হয়, 12 তারিখ এই আইনটি বাতিল হয়ে গেলে 13 তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম। সংসদে কান্না করতেছে ব্যারিস্টার আর এই অধ্যাদেশ কিভাবে সরকার বাতিল করতে পারে এই অভিযোগ করতেছে আর কাঁদতেছে। আপনারা তো জানেন উনি গুম ছিল বহু বছর। ঠিক 5ই আগস্টে উনাকে যখন আবার চোখ বেঁধে নিয়ে যাচ্ছিল, উনি মনে করতেছিল ওনাকে মেরে ফেলবে, কিন্তু না, ওনাকে চোখ বেঁধে নিয়ে কোনো একটা রাস্তায় ছেড়ে দেয়। তারপরে উনি বুঝতে পারে দেশ স্বাধীন হয়ে গেছে। উনি বলতেছে যে ওনার কাছে ফিলটা হয়েছে স্বাধীন হয়ে গেছে দেশ, বাচ্চা ছেলেরা এই দেশকে স্বাধীন করছে। ওনার মনের ভাবটা এই। আর উনি এখানে বলতেছে সংসদের দাঁড়ায়া যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও তো গুম হয়েছিল, ওনার উপরও তো অত্যাচার হয়েছিল। কথা তো সত্য। ওনাকে উঠায় নিয়ে যাওয়ার পর অনেকদিন তো খুঁজে পাচ্ছিল না। স্বয়ং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুঁজে বেড়াচ্ছিল, কেউ শিকার যাচ্ছিল না কোথায় আছে, মানে জানাচ্ছিল না কোথায় আছে, ক্যান্টনমেন্টে না পুলিশে না ডিবিতে, এরকম একটা অবস্থা। দেখেন, সেই গুম খুন নিয়ে আবার দাবি তুলতে হবে কেন? এই অধ্যাদেশ বাতিলের চিন্তা কিভাবে মাথায় আসে? আসলে ব্যাপারটা হয়ে গেছে কেমন জানেন, চোখে না দেখলে বোঝা যায় না। ইরানে যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা যে যুদ্ধ করতেছে, ইসরায়েল যে যুদ্ধ করতেছে, ইরান যে মিসাইল মারতেছে, যেখানে পড়তেছে সেখানকার লোকরাই কিন্তু বুঝতে পারতেছে কি জীবন কাটাইতেছে তারা, কিভাবে তাদের জীবন পার হইতেছে, জীবন আর মৃত্যুর মাঝখান দিয়া সবসময় তাদেরকে দৌড়াইতে হইতেছে। কিন্তু আমরা যারা ভিডিওতে দেখি, তারা কি সেটা ফিল করি? ওই ভয়টা কি আমাদের লাগে? যখন একটা বোম পড়ে বা একটা মিসাইল পড়ে ইরানে কোনো একটা এলাকায়, ওই মানুষগুলোর ভিতরে যে ত্রাসটা সৃষ্টি হয়, ওনারা যেভাবে আজরাইলের সম্মুখীন হয়, আমরা কি ভিডিও দেখার সময় ওইভাবে আজরাইলের সম্মুখীন হই? ওই ভয়টা কি পাই না। কেন কথাটা বললাম? এই যে জুলাই গণ অভ্যুত্থানে 36 দিনে যা কিছু হয়েছে, আমরা যারা সামনে থেকে দেখছি তারা যেভাবে বুঝবো, কিন্তু বাহির থেকে, বিদেশ থেকে, বিলেত থেকে যদি আপনি বৈশা দেখেন, ওই জিনিসটা কি ফিল হবে? যেভাবে এখন ফিল হয় না ইরানে বোম পড়লে বা ইসরায়েলে যা কোনো মিসাইল পড়লে, আমাদের কি সেটা ফিল হয়? ঠিক তেমনি ভাই, আমি বিলাত থেকে বৈশা যখন জুলাই গণ অভ্যুত্থান দেখব, ওই জিনিসটা ফিল হবে না। রাস্তার মধ্যে পিটাইতেছে, গুলি করতেছে, ঘুইরা পইরা যাইতেছে, ছাদের মধ্যে কান নিচে বাঁচার জন্য ঝুইলা আছে, ওইখানে যা পুলিশ গুলি করতেছে। ওই জিনিসগুলা ভিডিওতে দেখলে ওই জিনিসটা ফিল হবে না, সামনাসামনি দেখলে ফিল হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বিলাত থেকেই দেখছে, ওনার সঙ্গে যারা বিলেত থেকে আসছে ওনারাও কিন্তু ওই মোবাইলেই দেখছে,
সামনাসামনি দেখে নাই। যেমনি ভাবে আমাদের সালাউদ্দিন সাহেব, উনিও কিন্তু সামনাসামনি দেখে নাই। উনি দেখছে কোত্থেকে? শিলং থেকে দেখছে, ওই মোবাইলই দেখছে। ওই ফিলিংসটাই হয়েছে যে ফিলিংসটা আমাদের এখন হয় ইরানে বোম পড়লে এই যুদ্ধটা আমরা যেভাবে দেখি ঠিক ওইভাবেই তো দেখছে ওনারা, যার জন্য ওই ফিলিংসটা আসতেছে না। একটা জিনিস খেয়াল করছেন ভাই ব্রাদার, সবাই কিন্তু তারেক রহমান সাহেবের প্রশংসা করে, কিন্তু আঙুলটা তোলে কোন দিকে? সালাউদ্দিন সাহেবের দিকে। সবাই মনে করতেছে তারেক রহমান সাহেব নিশ্চয়ই মনে মনে চায়, কিন্তু সালাউদ্দিন সাহেবের জন্য হয়তো কিছু করতে পারতেছে না। এরকম একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে চলে আসছে, ইয়াং জেনারেশনের মধ্যে চলে আসছে যে সালাউদ্দিন সাহেবই একমাত্র পথের কাঁটা, এই জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র পথের কাঁটা সালাউদ্দিন সাহেব। এরকম চিন্তা ভাবনা মানুষের ভিতরে চলে আসছে। আপনারা বহু রকম ভিডিও পাবেন, মানুষের কথা শুনবেন, এই সোশ্যাল মিডিয়াতে দেখবেন ধীরে ধীরে অনেকেই কিন্তু বলা শুরু করছে। হ্যাঁ, খোদ বিএনপির ভিতর থেকেও বলা শুরু করছে যে এটা কেমন হইতেছে, এটা কেন হবে। খোদ বিএনপির ভিতরেও ভাই ক্ষোভ দেখা দিচ্ছে, কেউ মাইনা নিতে পারতেছে না তো, কারণ তারা সরাসরি তো ওই জুলাই গণ অভ্যুত্থানটা দেখছে। তারাই তো ভাই মেন ভুক্তভোগী, ওরাই তো মজলুম, ওরাই তো জেল খাটছে, ওদের জীবনটাই তো গেছে ওই করিডোরে ঘুরতে ঘুরতে, আদালতের করিডোরে ঘুরতে ঘুরতে জীবন গেছে। জমি বেচছে, গরু বেচছে, ছাগল বেচছে, মামলা চালাইছে। তারাই তো জানে গত 16 বছর কেমন ছিল, শুধু তারাই জানে। যারা বিদেশে ছিল তারা এটা বুঝতে পারবে না, ওই মোবাইলে দেখা ওই ফিলিংসটা আসে না তো ভাই, সামনাসামনি দেখলে বুঝতো। ভাই ব্রাদার, একটা জিনিস খেয়াল করেন, আমরা আম পাবলিক ব্যাপারটা বুঝতে পারতেছি যে জিনিসটা সুন্দর হইতেছে না, গণভোট নিয়ে ছিনিমিনি খেলাটা মানুষ ভালোভাবে নেবে না, এটা আমরা সাধারণ লোক বুঝতে পারি। ওনারা এত বড় নেতা, ওনারা কি বুঝতে পারে না? নিশ্চয়ই বুঝতে পারে। তারপরও কেন গণভোট মেনে নিতে পারতেছে না? এই দেশে তো গণভোট নতুন কিছু না, অনেক পুরানা কাহিনী তো। বেগম খালেদা জিয়াও গণভোট করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাইকা, মানে মার্শাল্লাহ চলতেছিল দেশে, আর্মির আইন চলতেছিল, ওর মধ্যেই হ্যাঁ না ভোট দিছে, এই গণভোট দিছে। সেটা তো সংবিধানে ছিল না, ওটা সংবিধানে ঢুকানো হয়েছে। ঠিক তেমনি ভাবে এখন ঢুকাইতে অসুবিধা কি? জনগণের রায়টা মানলে অসুবিধা কি? হ্যাঁ, বিরাট অসুবিধা, ক্ষমতা থাকে না। হ্যাঁ, এই সংস্কারের মধ্যে যা কিছু হয়েছে না, ক্ষমতা থাকে না, ক্ষমতা চারিদিকে ভাগ হয়ে যায়। এই সংস্কার মানতে গেলে তো ভাই আপনি ঘুষ খাইতে পারবেন না, লুটতরাজ করতে পারবেন না, ব্যাংকের টাকা আত্মসাৎ করতে পারবেন না। এই সংস্কারের মধ্যে দুদককে স্বাধীন করে দেওয়া হয়েছে, এই সংস্কারের মধ্যে বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া হয়েছে, এই সংস্কারের মধ্যে পুলিশ, আর্মি, র্যাব সবাইকে স্বাধীন করে দেওয়া হয়েছে। কাউকে গোলামি করতে হবে না কোনো দলের। হ্যাঁ ভাই, কোনো দলের গোলামি করতে হবে না, কেউ তার চাকরিও খাইতে পারবে না, এমন ভাবে সংস্কার করছে। এখন এগুলো যদি মানতে যাই, আমি মনে করেন আমি একটা বড় দলের চেয়ারম্যান, নির্বাচন কইরা পাশ কইরা প্রধানমন্ত্রী হইলাম, এবং 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় চলে গেলাম। এখন আমি যদি এগুলা মানতে যাই,